শেষ চরিত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো। অন্তিম পর্ব তৃতীয় অংশ। শীতল যাওয়ার পর সবাই এখনো অশ্রুসিদ্ধ চোখে রাস্তার দিকে তাকিয়ে আছে। গাড়িতে বসে শীতলকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। মেয়েটা হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে, যেন বলতে চাচ্ছে, কষ্ট পেও না, আমি কালই বাড়ি ফিরবো। তারপর তোমাদের জ্বালিয়ে পুড়িয়ে অতিষ্ঠ করে তুলবো। এই আশায় বুক বেঁধে সকলের চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। দীর্ঘ প্রতীক্ষার পর ফরিয়াদ কবুল হয়েছে। কত ত্যাগ কত কষ্টের পর বাড়ির মেয়ে বাড়ি ফিরবে। বাড়িটা আবারও প্রাণ ফিরে পাবে। আবার সকালে ভালো থাকবে। এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে। একটু পরে মাগরিবের আজান দেবে। তবে আজানের আগে ওনারা বেরিয়ে পড়লে শুদ্ধ কেন্দ্রের দিকে রওনা হবে। তাই সে সায়নকে তাড়া দিয়ে বলল, ভাইয়া বেরিয়ে পড়ো এবার। হ্যাঁ চল, তোমরা যাও। তুই যাবি না? আমি কেন্দ্রের দিকে যাব, একটু কাজ বাকি আছে। আমিও যাব, চল। সবাইকে নিয়ে বাড়ি যাও, পায়ে টান পড়লে আর হাঁটতেও পারবে না। বেশি বড় হয়ে গেছো না, বড় ভাইকে শাসন করছো। যেখানে সেখানে একা যেতে মন চাই। পা জোড়া বড় হয়ে গেছে বুঝি, নলা কাটতে হবে। থোড়া মানুষকে নিয়ে গেলে কাজ বাড়বে বই কমবে না। একটু হেঁটে বাচ্চার মতো কাঁধে চড়তে চাও। শরীর তো না যেন জলহস্তি। এখন কথা বাড়িও না, এগোতে থাকো। শক্তপোক্ত দেহের সায়ন এই অপবাদ মানতে পারল না। সে মোটেও খোঁড়া না, জলহস্তিও না। তার ওজন তার বউ সহ্য করে। সে একদম সুস্থ, তবে হাঁটতে গেলে একটু খোঁড়ায় আর কি। তবুও তাকে খোঁড়া বলা যাবে না, বললেও সে মানবে না। সে প্রতিবাদী মানুষ। তাই প্রতিবাদী সুরে স্বর্ণকে বলল, দেখলি বউ, তোর বেয়াদব ভাই আমাকে খোড়া বলল। কিছু বলবি না তুই? স্বামীর হয়ে প্রতিবাদ করবি না জান? স্বর্ণ তখন ঐশ্বর্যের পাশে দাঁড়িয়ে কোট প্রাঙ্গণ দেখছিল। বেশ পরিপাটি জায়গাটা, মৃদু বাতাস গায়ে লাগছে। তার হাতে কমলার খোসা, পেটের মধ্যে গুলালে কমলার খোসা নাকের কাছে ধরছে। এতক্ষণ সায়নের সব কথা শুনেছে সে, তাই বলল, শুদ্ধ ভাই এটা ঠিক করেনি। যদিও খোড়াকে খোড়া বললে পাপ হয় না। থাক, কষ্ট পেও না, বাড়ি যাওয়ার পথে ম্যাঙ্গোবার কিনে দেব। স্বর্ণ কথা শেষ করতেই রুবাব হো হো করে হেসে ফেলল। বাকিরাও ঠোঁট টিপে হাসছে। সায়ন অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল বউয়ের দিকে। তার বউ এ কথা বলতে পারলো, বুক কাঁপল না? ওহো, সে তো ভুলেই গিয়েছিল। চৌধুরী বাড়িতে শুধু সে আর শীতল ছাড়া বাকিরা এক একটা হারামির প্রিন্সিপাল। হারামিপনা এদের রন্ধে রন্ধে। নেহাত তারা দুই ভাই বোন, খুব ভালো মনের মানুষ। মনে পাপ নেই, তাই মিলেমিশে থাকে। না হলে কবে এদের ত্যায্য ভাই বোন করে উগান্ডায় পাঠিয়ে দিত। এর হিসাব পরে করা যাবে, আগে দল ভারী করতে হবে। তাই আপাতত কথা বাড়ালো না। সারাপা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, চৌধুরী সাহেব তাহলে বউ বাচ্চা নিয়ে এগোতে থাকেন। আমার বউ বাচ্চার দিকে একটু খেয়াল রাখবেন। এ কথা বলে শুদ্ধর দিকে তাকালো। কেন জানি শুদ্ধকে একা ছাড়তে মন সায় দেয় না। অদ্ভুত এক ভয় কাজ করে। ইচ্ছে করে ভাইকে ছায়ার মতো আগলে রাখতে। কিন্তু এখন সে নিজে অসুস্থ। মাঝে মাঝে তাকে অন্যের সাহায্য নিতে হয়। তবে আর মাত্র কিছুদিন, তারপর সে একাই হাঁটতে চলতে পারবে। কিন্তু এখন সঙ্গে যাওয়ার কথা বলায় শুদ্ধ আবার তাকে বারণ করলো। সুন্দর করে বুঝিয়ে বলল, অফিস টাইম পার হয়ে যাচ্ছে। এখন এতজনকে ঢুকতে দেবে না, দুজন অ্যালাউ করবে। অগত্যা গেলেও বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। কি দরকার শুধু শুধু বাইরে দাঁড়িয়ে মশার কামড় খাওয়ার? এর চেয়ে বাড়ি গিয়ে আড্ডা দিক, কাজ সেরে জলদি ফিরবে সে। তাছাড়া সেখানে কাজ বলতে শুধু কাগজপত্র যাচাই করা। এইটুকু কাজ একাই সামলে নিতে পারবে। এমনিতেই অন্য কোনো সমস্যা হওয়ার কথা না। যদি হয়ও সে অবশ্যই কলে জানাবে। শুদ্ধর যুক্তি শুনে কেউ আর কিছু বলতে পারলেন না। সায়নও বুঝে ভাইয়ের কথাই মেনে নিল। কথায় কথা বাড়ে, বেলা গড়াচ্ছে, সময়ও নষ্ট হচ্ছে। তাই বাড়ির গাড়ি আসতেই ওনারা উঠে বসলেন। শুদ্ধকে সাবধানে ড্রাইভ করতে বলে ওনারা বাড়ির পথে রওনা দিলেন। আর শুদ্ধ উকিলের সঙ্গে আলাপ সেরে এগুলো কেন্দ্রের দিকে। এই সময় অফিস ছুটি হয়, রাস্তায় প্রচুর জ্যাম বাঁধে। বলতে না বলতেই তার গাড়ি জ্যামে আটকালো। সে সিটে হেলান দিয়ে চোখ জোড়া বুজে রইল। ইদানিং শরীরের ওপর বড্ড ধকল যাচ্ছে, অল্পতে হাঁপিয়ে যাচ্ছে। আগে ভাবতো আদালত বা কেস কাচারি কি আর এমন জটিল জিনিস। টাকা ঢাললেই তো জামিন। সায়নকেও কতবার টাকা দিয়ে ছাড়িয়েছে। কখনো কখনো পুলিশকে টাকা খাইয়ে কেস বেশি দূর বাড়তে দেয়নি। অবশ্য সেসব জনসমক্ষে ঘটা ঘটনা ছিল না, যার কারণ হয়তো সম্ভব হয়েছিল। কিন্তু শীতলের কেসটা একদমই আলাদা। এর মারপ্যাচ যে কতটা জটিল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বলা বাহুল্য, সে পেশায় বিজ্ঞানী। নিত্য নতুন আবিষ্কার করাই তার কাজ। কিন্তু কোর্ট কাচারি থানা পুলিশ আইনি জটিলতা তার পেশার সম্পূর্ণ বিপরীত।
অথচ গত কয়েক মাস ধরে এসবের পেছনে হন্যে হয়ে ছুটতে হচ্ছে, কত কি জানতে হচ্ছে, ভাবতে হচ্ছে, সে অনুযায়ী পদক্ষেপ নিতে হচ্ছে। আর তার প্রতিটি সিদ্ধান্তের উপর নির্ভর করছে শীতলের অদূর ভবিষ্যৎ। বলা বাহুল্য, শতরূপা চৌধুরী না থাকলে তাকে হয়তো আরও হাবুডুবু খেতে হতো, কারণ শতরূপা চৌধুরী প্রতিটা পদক্ষেপে সাহায্য করেছেন। কিন্তু তিনি নিজে শীতলের কেস লড়েননি, তবে ভাইজির জন্য নিজের চেয়েও চৌকস একজন আইনজীবী নিয়োগ করেছিলেন। আইনের বই ঘেটে নজির খুঁজে বের করেছেন, কারণ তিনি চেয়েছিলেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে শীতল মাথা উঁচু করে বাড়ি ফিরুক, সগৌরবে কিছু মানুষকে দেখিয়ে দিক চৌধুরীদের আদর্শ আর শিক্ষা, যাতে বলতে না পারে ফুপি আইনজীবী বলে পার পেয়ে গেছে, বা শতরূপা আইনের ফাঁক গলে ভাইজিকে বাঁচিয়ে নিয়েছে। যদিও সমাজ কি বলবে এই কথা তোয়াক্কা করেন না তিনি, কেননা সমাজ নিয়ে পড়ে থাকলে সর্বপ্রথম উনি এই পেশায় আসতে পারতেন না, কারণ সমাজের মানুষ মেয়েদের শেকল পরাতে ওস্তাদ, তাদের মতে বিদ্যাপীঠ ছেলেদের জন্যই যথেষ্ট, এবং সমাজ সমাজ করলে এই পেশাতে দীর্ঘদিন টিকতেও পারতেন না। বিধবা নারী হয়ে ছেলেকে এক হাতে মানুষ করতেও পারতেন না। আর শীতলের করা অপরাধের কথা এসব নিয়ে ভাবার সময় হয়নি ওনার। কলিগরা যখন জিজ্ঞাসাও করেন তখন হাসতে হাসতে বলেন, সুবহানা চৌধুরী আমার ভাইজি, কোথাকার কোন পাতিনেতা তার বড় ভাইকে মারতে এসেছিল, উল্টে সেই তাকে মেরে দিয়েছে। একদম বাপ ভাইদের মতো বুক ভরা সাহস নিয়ে জন্মেছে কিনা। ওনাকে এভাবে বলতে দেখে কেউ আর খোঁচা মারা সাহস করে না। করবেই বা কেন? চৌধুরী বাড়ির মেয়েরা ফেলনা নাকি? বরং চৌধুরী বাড়ির মেয়েরা বারবার প্রমাণ করে দিয়েছে তারা বিপদে পড়লে পিছু হটতে পারে না। পালানো তাদের রক্তে নেই, স্বভাবেও নেই। তারা যেমন বাবা ভাইয়ের আদরের পুতুল, তেমনি প্রয়োজনে বাঘিনী রূপে রুখতে জানে। কেউ কলিজায় থাবা বসাতে আসে, উল্টো তার কলিজায় থাবা বসাতে জানে। এসব ভেবে শুদ্ধ মৃদু হাসল। সামনের গাড়ি এগোলে তার গাড়িটা এগোচ্ছে, এই জ্যাম ছুটতে কতক্ষণ লাগে কে জানে। তবে স্বস্তির কথা, তার আগে শতরূপা চৌধুরী আদালতের বাহককে নিয়ে কেন্দ্রে পৌঁছে গেছেন। বাহকের মাধ্যমে কাগজ জমা দিয়ে এখন আর তারা অপেক্ষা করছেন। কথা হচ্ছে, আদালতের বাহক নিয়ে সেখানে কেন গেলেন? আসলে রায় ঘোষণার পর বন্দি মুক্তি পায় না, এর পেছনে থাকে আমলাতান্ত্রিক বেশ কিছু প্রক্রিয়া। এই যেমন জামিনের আদেশের পর আদালত সেকশন থেকে মূল আদেশনামা ও রিলিজ ওয়ারেন্ট তৈরি করতে হয়। তারপর বিচারকের সই নিয়ে সেটা বাহকের মাধ্যমে সরাসরি কেন্দ্রে পৌঁছাতে হয়। জেল কর্তৃপক্ষ কাগজ যাচাই করে তবেই বন্দিকে মুক্তি দেয়। সেই নিয়ম অনুসারে শীতলের রায় হয়েছে, জামিনের আদেশ হয়েছে, তারপর সেই আদেশনামা ও রিলিজ ওয়ারেন্ট তৈরি করে বিচারকের সই করিয়ে পৌঁছেছেন কেন্দ্রে। আর এই কাজটুকু করা যেন ছিল যুদ্ধের সমান। পেশকার বিচারক পরিচিত বলে কাজটা তো সহজ হয়েছে, না হলে আজ আর হতো না। কারণ যখন রায় ঘোষণা হয়েছিল তখন বাজছিল 3:20। বিচারক কক্ষ ছেড়ে যাওয়ার সময় ঘড়ির কাঁটা ছিল ঠিক 3:30টায়। সরকারি অফিসের সময় তখন শেষের দিকে, আর উনি জানতেন পরের কাজগুলো কখন কিভাবে সারতে হবে। এই জন্য জামিন শুনে আদালত কক্ষে সবাই যখন কাঁদছিল, তিনি সেদিকে না গিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে বাহককে নিয়ে রওনা দিয়েছেন। এবার আসা যাক আদালতের বিশেষ বাহকের কথা। আসলে আদালতের বাহক ছাড়া সিলগালা খাম জেল কর্তৃপক্ষ অন্য কারো থেকে গ্রহণ করে না, এটাই নিয়ম। তাই ঘড়িতে 5:45 বাজার আগে শতরূপা চৌধুরী কেন্দ্রের ডেস্কে কাগজ বুঝিয়ে দিয়েছেন। আশা করা যায় কাজও হয়ে যাবে, নতুবা কালকের দিনও মেয়েটাকে কেন্দ্রে থাকতে হবে। কালকে তো আবার নববর্ষ, সরকারি ছুটির দিন। যদিও জামিন পরোয়ানা পৌঁছায়, তাহলে ছুটির দিনে বন্দীদের আটকে রাখার সুযোগ নেই, কিন্তু কাগজ যাচাইকরণ এখনো বাকি। সেটা যদি আজকে না হয় কিংবা কোনো কারণে আটকে যায়, দেখা যাক ভাগ্য সহায় হয় কিনা। ঘণ্টাখানিক পর শুদ্ধ পৌঁছালো। টেনশনে ঘেমে নিয়ে একাকার অবস্থা, শ্বাস যেন গলায় এসে আটকে আছে। সে গাড়ি পার করে কল করলো ইফতেখার নাবিলকে। প্রবেশের অনুমতি দিলে দুজনে এগোলেন অফিস রুমের দিকে। সেখানে প্রবেশ করতে এক মধ্যবয়সী অফিসার শুদ্ধর সঙ্গে হ্যান্ডশেক করলেন। তারপর শুদ্ধর কাঁধ চাপড়ে হাসতে হাসতে বললেন, মিসেসের তো জামিন হয়ে গেছে, অপেক্ষার পালা শেষ, এবার খুশি তো সায়েন্টিস্ট সাহেব? জবাবে কিছু বলল না শুদ্ধ, কেবল মুচকি হাসল। যতক্ষণ না শীতলকে বুকে চাপড়ে ধরছে ততক্ষণ এই কষ্ট কমার নয়, কিন্তু একথা তো আর বলা যায় না। তাই মৃদু হেসে নীরবে সম্মতি জানালো সে। তবে ইফতেখার নাবিল অভিজ্ঞ চোখে সহজে পড়ে নিলেন তার চোখের ভাষা, কারণ গত কয়েক মাস ধরে শীতলের মুক্তির জন্য শুদ্ধর অক্লান্ত পরিশ্রম আর শত চেষ্টার সাক্ষী তিনি নিজেও।
বলা বাহুল্য, শীতল কেন্দ্রে আসার শুরুর দিকে বরুণ মিত্র নামের এক অফিসার শুদ্ধকে প্রচুর হয়রানি করেছিল। কখনো কখনো ইচ্ছে করে শীতলের সঙ্গে দেখা করতে দেননি, অপেক্ষা করতে বলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে অনুমতি দেননি। বাড়ি থেকে খাবার আনলে 1/4 ভাগ শীতলকে দিতেন। তিনি সবচেয়ে অমানবিক কাজটা করেছিল শীতলের বাবার মৃত্যুর দিন। বাবার লাশের পাশে শীতলকে আর একটু সময় রাখার প্রস্তাব রেখেছিল শুদ্ধ। শুদ্ধর কথায় তাচ্ছিল্য করে বলেছিলেন, সময়ের মূল্য অনেক, বাড়তি সময় দেওয়া যাবে না, তবে কিনে নিলে আলাদা কথা। তখন শুদ্ধর মানসিক অবস্থাও ভালো ছিল না, তাই পরিস্থিতি অনুযায়ী ওনার অমানবিক প্রস্তাব মেনে নিয়েছিল। যদিও শুদ্ধ সে কথা ভোলেনি, বরং বুদ্ধি খাটিয়ে অর্থ লেনদেনের কল রেকর্ড ফোনে যত্ন করে সুরক্ষিত রেখেছিল। ভেবেছিল দিন যাক, সুসময় ফিরুক, তারপর না হয় হিসাব চুকিয়ে নেবে। তাকে অবশ্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি। বরুণ মিত্র অসুস্থতার কারণে ছুটিতে গেলে ওনার জায়গায় ইফতেখার নাবিল দায়িত্ব নেন। যাতায়াতের মাধ্যমে শুদ্ধের সঙ্গে পরিচয় হয়। পরে অবশ্য জানা যায় ইফতেখার নাবিল শতরূপা চৌধুরীর কলেজের সিনিয়র ভাই। চেনা মানুষ বিধায় সবকিছু জানার পর অনেক সুযোগ সুবিধাও দিয়েছেন। এরপর থেকে শুদ্ধ যে খাবার পাঠাতো শীতল পুরোটাই পেত। এমনকি যখনই দেখা করতে অনুমতি চেয়েছে নাবিল সাহেবও ফিরিয়ে দেননি। সম্ভব না হলে বুঝিয়ে বলেছে, কারণ নিয়মের বাইরে তো যেতে পারে না। এভাবে ওনার সঙ্গে শুদ্ধের সম্পর্ক সহজ হলে কথায় কথায় শুদ্ধ বরুণ মিত্রের কর্মকাণ্ড ওনার কানে দেয়। ইফতেখার সেই তথ্যগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন। তদন্ত শুরু হয়। তদন্তের সূত্রে জানা যায় বরুণ মিত্র চৌধুরী টাইটেলযুক্ত মানুষকে সহ্য করতে পারেন না, কারণ কোনো এক চৌধুরী বাড়ির আদরের দুলালিকে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন। বিয়ের পরের দিন স্ত্রী বাপের বাড়ি গিয়ে ফেরেনি, তবে না ফেরার কারণ দেখিয়েছিলেন বরুণ নাকি শারীরিকভাবে অক্ষম পুরুষ। যদিও এটা মিথ্যা কথা, কেননা বিয়ের রাতে সম্পর্ক সহজ করতে সময় দিয়েছিলেন। স্ত্রীর অসম্মতিতে তাকে স্পর্শও করেননি, কিন্তু সেই মেয়ে ওনার পুরুষত্ব নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে চলে যায়। শুধু তাই নয়, 2 দিন পর মামাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে যায়। সেই থেকে চৌধুরী পদবীধারী মানুষ আর কাজিনের মধ্যে প্রেমের সম্পর্ককে প্রচুর ঘৃণা করেন। আর সেই আক্রোশের শিকার হতে হয় শীতল শুদ্ধর মতো আরও অনেককে, এবং ঘুষ নেওয়ার অপরাধে ওনার চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনাও বেশি। যদিও এখনও ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এমন কিছুই হতে পারে। পূর্বের কথা ভাবতে ভাবতে ইফতিকার ফাইলের কাগজপত্র তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলেন। সব ঠিকঠাক দেখে সই করতে করতেই একবার শুদ্ধের দিকে তাকালেন। ছেলেটা একদৃষ্টিতে ওনার কলম ধরা হাতের দিকে তাকিয়ে আছে। এই একটা সইয়ের জন্য তার অপেক্ষার প্রহর বেড়েছে। তাছাড়া আগামীকাল শুভ নববর্ষ, নতুন বছরের প্রথম দিন। নববর্ষের দিন প্রিয় মানুষটিকে ফিরে পাবে। সমস্ত ক্লান্তি ভুলে নতুন বছরের সঙ্গে তাদের পথ চলা নতুন করে শুরু হবে। তারা যে কাল এক হবে, একসঙ্গে বাড়ি ফিরবে, ছলছল চোখে হাসবে। খুশিটুকুই তো লক্ষ কোটি টাকার বিনিময়েও কেনা সম্ভব না। বয়সের হিসেবে এই ছেলে মেয়ে দুটো অনেক সাফার করেছে। এবার তারা মন খুলে হাসুক, একে অপরের শক্তি হয়ে বেঁচে থাকুক। মরলেই কি প্রেম অমর হয়? কে বলে মরে গেলে তো সব শেষ? বরং বেঁচে থেকে লড়াই করে প্রেম জিতিয়ে রাখাতে পুরুষ প্রেমের আসল জয়। সুপুরুষেরা হারতে নয়, লড়াই করে জিতে নিতে জানে। সত্যি বলতে শুদ্ধ শীতলের জীবনে কাল সেরা নববর্ষ হতে যাচ্ছে। তারা যতদিন বাঁচবে এই দিনটির কথা ভুলতে পারবে না। তাই নিজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছুটির দিনে শীতলকে মুক্তির জন্য ফাইলে সই করলেন। মাঝে মাঝে কিছু কাজ আত্মার শান্তি দেয়। তাছাড়া নিজে তো বিয়ে করেননি, তাতে কি, না পাওয়ার দহনটুকু বেশ বোঝেন। অপেক্ষা কতটা বিষাদময় হাড়ে হাড়ে টের পান। এজন্যই বোধহয় এখনো অফিস কক্ষে শুদ্ধর অপেক্ষায় ছিলেন। এদিকে শুদ্ধ বুকে উথাল পাথাল ঝড় নিয়ে স্বাভাবিকভাবে বসে আছে, তারপর হাত মৃদুভাবে কাঁপছে। ভাগ্যিস ওনারা খেয়াল করেনি, নয়তো লজ্জায় পড়তে হতো। যাচাইয়ের কাজ শেষ, সইও হয়ে গেছে। এবার শুধু সকালের অপেক্ষা। আর বাধা নেই, কালকে সকালে অভিলাষীকে নিয়ে যেতে পারবে। তার মনের সুখ, তার ঘরের শত্রুকে আবারও ফিরে পাবে। কতদিন ঝগড়া করা হয়নি, চেলাকাট দিয়ে মারা হয়নি। কাল বাড়ি ফিরে একবার মারতে হবে। ব্যাঙাচিটা ভীষণ কষ্ট দিয়েছে তাকে। একে একে সব শোধ তুলতে হবে। এতক্ষণ নিশ্চুপ থাকলেও এতক্ষণে তার ঠোঁটে হাসি ফুটল। বুকের ভারটা নেমে চেহারায় কিছু একটা ফুটে উঠল। তা দেখেই তার বেশ শব্দ করে হাসলেন, একটু মজাও নিলেন। তারপর ইফতেখার নাবিলের সঙ্গে পুনরায় হ্যান্ডশেক করে বিদায় নিল। পকেটে ফোন ভাইব্রেট হতেই আছে।
এটা যে সায়নের কাজ না দেখেও সে বলে দিতে পারবে। তাকে আগে থামানো দরকার, তাই দ্রুত স্থান ত্যাগ করল। সদরূপাও পা বাড়াতে যাবে, তখন ইফতেখার হঠাৎ বলে উঠলেন, জীবনকে আরেকটিবার সুযোগ দিলে হতো না শতরূপা? আমার চুলে পাক ধরলেও আমার ভালোবাসা কিন্তু এখনো জীবন্ত। শতরূপার পা জোড়া থেমে গেল। এই কারণে এখানে আসেন না তিনি। যখন থেকে শুনেছেন ইফতেখার এখানে পোস্টিং, তখন থেকে এক প্রকার এড়িয়ে চলেন, কারণ উনি কোনোভাবেই অতীত ঘাঁটতে চান না। কিন্তু এই লোক নাছোড়বান্দা, তাই এতদিন যেভাবে ইফতেখারকে খালি হাতে ফিরিয়ে দিয়েছেন, এবারও একইভাবে ফিরিয়ে দিতে বললেন। দাদিমা হতে যাচ্ছি, মিষ্টি পাঠাবো, খেয়ে দোয়া করবেন নাবিল ভাই। কথা শুনে ইফতেখার টেবিলের কলমে টোকা দিতে দিতে মৃদু হাসলো। বরাবরই কথা ঘোরাতে ওস্তাদ এই মহিলা, কলেজ লাইফে থাকতে ওনার ভালোবাসা বোঝেনি, শেষ বয়সে এসেও কি সুন্দর করে ফিরিয়ে দিচ্ছে। অথচ প্রিয় বন্ধুর বউ হয়ে যাবার পরও তাকে কখনো অভিশাপ দেননি, খারাপ চাননি। কিন্তু বিয়ের কয়েক বছর পর যখন বন্ধু শতরূপার বর মারা গেল, তখন নিজেকে ধরে রাখতে পারেননি। পুনরায় মনের কথাও জানিয়েছিলেন, ছেলেসহ শতরূপার দায়িত্ব নিতেও চেয়েছিলেন, কিন্তু রাজি হয়নি। এরপর যৌবন গেল, বয়স বাড়ল, চুলে পাক ধরল, অথচ ওনার অপেক্ষা ফুরালো না। এই নারী একটু সদয় হলো না, করুণা করে হলেও গ্রহণ করলো না। আজকে দিয়ে মোট 31 বার রিজেক্ট হলেন। তাতে কি এখন রিজেক্ট হওয়ার মাঝে ভালো লাগা কাজ করে? কাজের সূত্রে চোখাচোখি হলেও বুকে শান্তি অনুভব হয়। থাকুক না ওনার অপূর্ণ ভালোবাসা, ভালোবাসলেই পেতে হবে এমন কোনো কথা নেই। শতরূপা কথা শেষ করে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন, আর ওনার দিকে ইফতেখার নাবিল একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। শুদ্ধ কেন্দ্র থেকে বেরিয়ে খবরখানা সায়নকে মেসেজেই জানিয়ে দিল, নয়তো পাগলটা অনবরত কল দিয়ে যাচ্ছে। তার মেসেজ দেখা মাত্রই চৌধুরী নিবাসে আনন্দ উপচে পড়তে লাগলো। কাল শীতল বাড়ি ফেরার পর কে কী করবে পরিকল্পনা করে ফেলল। রাত বাড়ছে, রাতের নিয়ম। সায়ন, স্বর্ণ, ঐশ্বর্য, সারাফাত চৌধুরী আর সিরাতকে রাতে ওষুধ খেতে হয়, তাই ডিনার সেরে তারা যে যার রুমে চলে গেছে। সারাফাত চৌধুরী কল দিলে শুদ্ধ রিসিভ করলো না। রাত বাড়ছে, অথচ তার বাড়ি ফেরার নাম নেই। বড় হয়ে এক একজন লায়ক তৈরি হয়েছে, কিছু বলা যায় না, বললে জবাব ঠোঁটের আগায় প্রস্তুত থাকে। এভাবে একা একা কিছুক্ষণ বকলেন। সিতারা শুনে ঠোঁট টিপে হাসলেন। ঘড়ির কাঁটা যখন একের ঘরে পৌঁছাতে 1 মিনিট বাকি, তখন শুদ্ধের গাড়িটা গেট দিয়ে ঢুকলো। শতরূপাকে পৌঁছে সে গিয়েছিল চুলদাড়ি সাইজ করতে। কয়েক মাসে নিজের দিকে তাকানোর সময় হয়নি। বউটা যেহেতু কাল ফিরছে, এবার বন মানুষ থেকে মানুষ হওয়া জরুরি, নয়তো দেবদাস বলে খোঁজাতে মিস করবে না। আরেকটা কথা না বললেই নয়, সে চুল কেটে এলে শীতল বারবার ঘুরে ঘুরে তাকায়, চোখে চোখ পড়লে দৃষ্টি লুকায়, আর এই দৃশ্যটুকু খুব উপভোগ করে সে। মিটিমিটি হাসে, কিন্তু ব্যাঙাচিটা ধরতে পারে না। এসব ভাবতে ভাবতে গাড়ি পার্ক করে বাড়িতে ঢোকার আগে দারোয়ান চাচা সামনে দাঁড়ালো। ওনাকে দেখে শুদ্ধ হাসি মুখে বলল, কিছু বলবেন চাচা? হ বাজান, এটা এক বিদেশি পোলা দিয়া গেছে। কথা বলে একটা প্যাকেট এগিয়ে দিলেন। শুদ্ধ সেটা নিয়ে জিজ্ঞাসা করলো, নাম বলেছে? না। ঠিক আছে। তারপর শুদ্ধ বাড়িতে প্রবেশ করলো। ভেবেছিল সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু রান্নাঘরে টুকটাক শব্দ শুনে উঁকি মারতে দেখে সিতারা চৌধুরী বসে বসে নাড়ু বাড়াচ্ছেন। এত রাতে ওনাকে নাড়ু বানাতে দেখে শুদ্ধ বিরক্ত হলো। মহিলা মানুষ আসলে অদ্ভুত। রাত বাজে একটা, এখন কেউ নাড়ু বানায়? এটা নাড়ু বানানোর সময়? সে এগিয়ে গিয়ে ভ্রু কুঁচকে বলল, এত রাতেও কাজ শেষ হচ্ছে না আম্মু? এসব সকালে করা যায় না? হঠাৎ ছেলের কথা শুনে সিতারা চোখ তুলে তাকালেন। শুদ্ধর মুখখানার সঙ্গে চুল কাটাও নজরে পড়ল। বেশ লাগছে তো। এতদিন তো পাগলের বেশে ঘুরতো। যাক, সুবুদ্ধি হয়েছে দেখে ওনার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। জবাব না দিয়ে মাকে হাসতে দেখে শুদ্ধ আবার বলল, কি আশ্চর্য, হাসছো কেন? আমি হাসির কথা বলেছি? রাখো এসব, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। আর একটু আছে, শেষ করেই যাই। যা তুই ফ্রেশ হয়ে আয়, খাবার বাড়ছি। আমি বেড়ে খেতে পারবো, তুমি এখন এসব রাখো। কথা বলে শুদ্ধ মাকে টেনে তুলতে গেলে সীতারা হেসে শুদ্ধের বাহুতে আস্তে করে একটা থাপ্পড় মারলেন। শুদ্ধ বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, এগুলো এখনই করতে হবে? কাল করলে কি হবে? হুম, আজই করতে হবে। মানে কি, স্পেশাল কারোর জন্য নাকি? স্পেশাল তো অবশ্যই। কে সে? যার জন্য আপনি চুল কেটে হিরো সেজেছেন, আমিও তার জন্য নাড়ু বানিয়ে রেডি রাখছি। কথা বলে উনি শুদ্ধের মুখে একটা নাড়ু ঢুকিয়ে দিলেন। মায়ের কথার মানে বুঝে শুদ্ধ গলা খাকারি দিয়ে এদিক ওদিক তাকালো।
চুল কেটে কি অপরাধ করলো নাকি? এখন দেখা যাচ্ছে মাও মজা নিচ্ছে। এদিকে ছেলের মুখ দেখে সীতারাম মিটিমিটি হাসছে। পুনরায় বললেন, নাড়ুতে মিষ্টি হয়েছে। হুম, কেমন মিষ্টি? আমার বৌমার মতো নাকি? মায়ের কথা শুনে শুদ্ধর মুখখানা এবার দেখার মতো হলো। কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না, মুখটা কাচুমাচু করতে লাগলো। এ কি মুসিবতে পড়ল সে! এদিকে এতদিন পর ছেলেকে নাস্তা বোধ করতে পেরে সীতারা হো হো করে হেসে ফেললেন। হাসতে হাসতে ওনার চোখে পানিও এসে গেছে। মাকে হাসতে দেখে শুধু দাঁড়ালো না, বিড়বিড় করে রান্নাঘর থেকে বের হতেই সায়নের মুখোমুখি হলো। সায়ন তার আপাদমস্তক দেখে ফিসেল হেসে ভ্রুজোড়া নাচালো। তারপর ফিসফিস করে বলল, বলতো ভাই, আম্মু তোকে এই কথা কেন জিজ্ঞাসা করলো? জানি না। আমি জানি। তাহলে তুমিই বলো। কারণ দুটোই তুই খাস। তুমি কি মানুষ হবা না? আমি তো মানুষই। সরো যেতে দাও। তা হিরো সাজার জন্য এত রাত হলো বুঝি? ভিড় ছিল খুব? রাতেও? বেশ বেশ। তা বলছিলাম যে তোর মতিগতি ঠিক লাগছে না রে ভাই। কিসের মতিগতি? ভেতর ভেতর বাসরের প্রস্তুতি চলমান বুঝি? সায়নের কথা শেষ করতে দিল না শুদ্ধ। সেও সায়নের মতো ফিসফিস করে বলল, তুমি কি থামবে নাকি ওই কথা সবাইকে জানাবো? কোন কথাটা? কী সব দেখতে গিয়ে আমার কাছে ধরা খেয়েছিলে না? ওই যে ওই কথাটা। ভাইয়ের মুখে সেই পুরনো কথা শুনে সায়ন জিহ্বায় কামড় কেটে তওবা করলো। আশেপাশে তাকালো। সিসি, এ কথা কেউ শুনলে মান সম্মান থাকবে না। যদিও বয়ঃসন্ধিকালের ঘটনা, ধরা খেয়ে আর ওসবের ধারে কাছে যায়নি। আর এখন তো তার উত্তেজনা এমনিতেই হাই, ওসবের আর দরকার পড়ে না। এইটুকু কন্ট্রোল করতে বউটার দম বেরিয়ে যায়। কিন্তু তাকে থামাতে শুদ্ধ প্রায়ই এসব বমি ব্যবহার করে। বড্ড বেয়াদব এই ছেলেটা। মানবতা বলে কিছু নাই। নয়তো বড় ভাইকে কেউ এসব হুমকি দেয়? ছি! এদিকে ভাইকে চুপ করাতে পেরে শুদ্ধ হাসতে হাসতে রুমের দিকে গেল। রুমে ঢুকে প্যাকেট রেখে আগে শাওয়ার নিল। ভেজা চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়ালে বিশেষ একটি মুহূর্তের কথা মনে পড়ে যায়। আজও পড়ল। তাই কানের ঠিক 2 ইঞ্চি নিচে আঙুল ছোঁয়াতে ঠোঁটে হাসি ফুটল। নতুন নতুন প্রেমে পড়ার অনুভূতি হচ্ছে কেন হঠাৎ? কেন জানি হাসতে ইচ্ছে করছে, মনও ফুরফুরে লাগছে। সে সময় দেখে নিল রাত 1:45। সকাল হতে আর কতক্ষণ? রাতটাকে ঠেলে পার করাতে পারলে বেশ হতো। কিন্তু সেটা তো সম্ভব নয়। এতদিন ধৈর্য ধরেছে, তার ফল পেতে যাচ্ছে। বেশি লোভ করা যাবে না। 1 বছরের অপেক্ষা মওকুফ হয়েছে, তাতে লক্ষ কোটি শুকরিয়া। তারপর সে খেয়ে এসে বসতেই প্যাকেটটার দিকে নজর পড়ল। কে দিল এটা? বিদেশি ছেলে কে হতে পারে? জানা দরকার। সে ল্যাপটপ অন করে মূল ফটকের সামনে থাকা গোপন সিসি ক্যামেরার ফুটেজ বের করলো। বিকেল থেকে সন্ধ্যা অবধি কী হয়েছে জানতে তাকিয়ে রইল ল্যাপটপের দিকে। তখন বেলা গড়িয়ে শেষ চৈত্রের ক্লান্ত সূর্য বিদায় নিতে প্রস্তুতি নিয়েছে। ধরণীতে নেমেছে রাতের আধার। দলবদ্ধভাবে পাখিরা ফিরছে আপন নীড়ে। একটু পরেই মাগরিবের আজান পড়ল। আজানের ধ্বনি কানে যেতেই মুসল্লিরা ছুটল মসজিদের দিকে। মাঠে অলিগলিতে দাঁড়ানো পথচারীদের ভিড় কমে এলো। অন্ধকার গাঢ় হচ্ছে, ধরণী তলিয়ে যাচ্ছে। রাতের আঁধারে গাড়িতে বসা ক্যাসপিয়ানের সময়ের অপেক্ষায় ছিল। রাস্তা ফাঁকা দেখে গাড়ি থেকে নেমে চৌধুরীদের গেটের কাছে দাঁড়ালো। মৃদুস্বরে দারোয়ানকে ডাকলো। ডাক শুনে দারোয়ান চাচা কাঁধ উঁচিয়ে তাকালেন গেটের বাইরে দাঁড়ানো বিদেশি এক ছেলেটার দিকে। বললেন, কে আপনি? কারে চান? বাড়িতে কেউ আছে আঙ্কেল? ডেকে দেওয়া যাবে? না, বাড়িতে কেউ নাই। আইতে আরও রাত হইব। ও, অন্য কেউ নেই? যে কাউকে ডাকলেই হবে। একটা জিনিস দিয়ে চলে যাব। সবাই শীতলাপার কাছে গেছে। আপনি কারে কি দিতে চান আমারে দিয়া যান, আমি দিয়া দিবুনে। এ কথা শুনে পিয়ান জবাব দিল না, বরং আশেপাশে তাকালো। তারপর আমতা আমতা করে বলল, ইয়ে মানে আঙ্কেল, আমাকে চৌধুরীদের বাগানে নিয়ে যাবেন। আমি বাগান দেখে চলে আসব। দারোয়ান চাচা এবার সন্দেহের দৃষ্টিতে তাকালেন, যেন উনি পুলিশ আর পিয়ান পাড়ার চিজকে চোর। ওনার চাহনি দেখে পিয়ান পুনরায় বলল, ভয় পাবেন না আঙ্কেল, আমি চোর ডাকাত নই। আমাকে কি চোরের মতো দেখতে? আপনিই বলুন। যে কি, চোররা এত ভালো শার্ট প্যান্ট পরে? পরে না, তয় আপনিও তো হাঁটুছিঁড়া প্যান্ট পিনছেন। দারোয়ান চাচার জবাব শুনে পিয়ানের মুখ অপমানে থমথমে হয়ে গেল। মাফিয়া কিংয়ের সহকারী ছিল সে। বডি ফিটনেস, লম্বা উঁচু, শারীরিক গঠন সব দিক থেকে পারফেক্ট। অথচ টাকওয়ালা দারোয়ান তাকে চোর ভাবছে। এবার শরীরখানা জ্বলে উঠল তার। ইচ্ছে করলো কোমরে গোজা পিস্তল কপালে ঠেকিয়ে টাটকা একখানা বুলেট জায়গা মতো গেঁথে দিতে।
কিন্তু শেষ মুহূর্তে রাগলে হবে না, তাই নিজেকে শান্ত করলো। বলল, তেমন কিছু না আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে শীতলের কাছে শুনেছিলাম ওদের বাড়ির বাগানটা নাকি ভীষণ সুন্দর, বাগানের দিকে তাকালে মন জুড়িয়ে যায়। আমি আজই দেশের বাইরে চলে যাচ্ছি, আর কখনো হয়তো এই দেশে ফেরা হবে না। তাই ভাবলাম এত দূর যখন এসেছি একবার দেখে যাই। আমি তো একা যেতে চাচ্ছি না, আপনার সঙ্গে গিয়ে একবার দেখে চলে আসব। শুদ্ধ বাবা আপনারে চিনে? ফোন দিয়া জিগামু? জিগান, সমস্যা নাই। এ কথা শুনে দারোয়ান সন্দেহের দৃষ্টিতে তাকালেও শক্ত কণ্ঠে আর কিছু বলতে পারলেন না। শুদ্ধকে ফোন দেওয়ার কথা বললে ঘাবড়ালো না। তাছাড়া শুদ্ধকে কল করা ঠিক হবে না, কারণ ওদিকে শীতলের জামিন হলো কি না, কিংবা অন্য কাজে ব্যস্ত আছে কি না, এসব ভেবে শুদ্ধকে কল দেননি উনি। তবে চোখ কান খোলা রেখে পিয়ানকে বাগানে নিয়ে গেলেন। মস্ত বড় বাগান। আগে বাগান ফুলে ফুলে ভরা থাকলেও এখন তেমন একটা ফুল নেই। পিয়ান ফুল থেকে চোখ সরিয়ে নিল। সে ফুল দেখতে আসেনি, এসেছে ইয়াসিরের কবরখানা খুঁজতে। পুরো বাগানে কয়েকবার চোখ বুলালেও কবর খুঁজে পেল না। কেন জানি গলা ফাটিয়ে ডাকতে ইচ্ছে করলো, কিন্তু ডাকলেও তো সাড়া পাবে না। অগত্যা না পেয়ে মনে মনে আওড়ালো, আমি চলে যাচ্ছি স্যার। আপনার এই দেশের মাটিতে আর কখনো আসবো না। বড্ড সেলফিশ এই দেশ। আপনার শেষ চিহ্নটুকু আপনার প্রিয় কারো কাছে পৌঁছে দিতে এসেছি। জানি না কেউ গ্রহণ করবেন কি না, আপনার জিনিসের আদৌ ঠাঁই হবে কি না। আমি এটা সঙ্গে নেওয়ার রিস্ক নিলাম না স্যার। এর চেয়ে শত্রুর নিকটে রেখে গেলাম। ভালো থাকবেন স্যার। আজ আসি তাহলে, চিরবিদায়। এইটুকু আওড়াতেই তার চোখ ছলছল করে উঠল। আরেকবার বাগানের দিকে তাকালো। শুদ্ধ সবার দৃষ্টির আড়ালে কবরখানা রেখেছে তা বুঝতে বাকি রইল না। তা অবশ্য ভালোই হয়েছে। আফসোসে পোড়া মানুষটি থাকুক না শত্রুর বাচ্চার পাশে। বাচ্চারা নিষ্পাপ হয়, পবিত্র আত্মা হয়, আর সেটা যদি প্রাণের চেয়ে প্রিয় কারো বাচ্চা, তাহলে তো কথাই নেই। মূলত সারাফা চৌধুরীর কাছে শুনেছিল ইয়াসিরকে বাগানে দাফন করা হয়েছে, তাই আজ বাড়িতে কেউ নেই জেনে শেষবার দেখতে ছুটে এসেছে। কিন্তু হলো না, তাই হাতের প্যাকেটটি দারোয়ানকে দিয়ে বিদায় নিল। কিছু দূর গিয়ে পুনরায় ফিরে এসে বলল, এটা যেন শুদ্ধর হাতে দেওয়া হয়। পিয়ানের শেষ কথা শুনে দারোয়ান চাচার কৌতূহল বাড়ালো। উনি প্যাকেটটা উল্টে পাল্টে দেখলেন। বেশ ভারী প্যাকেট, সুতো দিয়ে আলতো করে বাঁধা। কৌতূহল সামলাতে না পেরে সুতোর বাঁধন আলগা করলেন উনি। ভেতরে কাগজ দিয়ে মোড়ানো কিছু একটা রয়েছে, সেটা সরাতেই নজরে পড়ল কালো রঙের ডায়েরি। উপরের কভার মখমলের কাপড় দিয়ে মোড়ানো। উনি ডায়েরিটা ডান বাম উপর নিচ চিৎকাত করে দেখলেন। খেয়াল করলেন ডায়েরির কোনাগুলো অ্যান্টিক ব্রোঞ্জ দিয়ে বাঁধানো। উনি আরেক দফা অবাক হলেন ডায়েরির ঠিক মাঝখানে তাকিয়ে, কারণ মাঝখানে বসানো গোলাকৃতির গাঢ় নীল রঙের ওপাল পাথর, যেটা নড়াচড়া করলে ভিন্ন রং পরিবর্তন হচ্ছে। এবং বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এই পাথরের চারপাশে রোমান সংখ্যার খোদাই করা। দেখতে কিছুটা ঘড়ির ডায়ালের মতো। একটা ডায়েরিতে এত কিছু দেখে বিস্ময়ে কথা বলা ভুলে গেলেন তিনি। বুঝতে বাকি রইল না বিশেষ কারো কিছু হবে এটা। আর সুন্দরের প্রতি মানুষের কৌতূহল বরাবরই একটু বেশি। উনিও ব্যতিক্রম নন, তাই ডায়েরি খোলার জন্য টানাটানি শুরু করলেন, কিন্তু খুলল না। এমনভাবে আটকে আছে যেন কেউ আঠা দিয়ে আটকে রেখেছে। শক্তি খাটিয়েও খুলতে না পেরে বিরক্তই হলেন। নীল পাথরটা বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপে ধরলেন। পুশ বাটন স্প্রিং লক ভেবে একই কাজ করলেন, কিন্তু সেটা না ভেবে আঙুলের ছোঁয়ায় পাথরটি ডানে বামে ঘুরে গেল। এটা খোলে কিভাবে? চাবি লাগে, তাহলে চাবিটা কোথায়? আরও কিছুক্ষণ ডায়েরিটা নিয়ে গবেষণা করে খুলল না দেখে রেখে দিলেন। শুদ্ধ কফির মগে চুমুক দিতে দিতে ফুটেজ দেখে ডায়েরিখানা বের করলো। ডায়েরির নিচে ছোট্ট করে লেখা ক্রিমিনাল। সন্ধ্যার দিকে তার ফোনে একটা কোড এসেছে। কিসের কোড তখন না বুঝলেও এখন বুঝতে বাকি রইল না। যে নাম্বার থেকে মেসেজ এসেছিল সেই নাম্বারের লাস্ট ডিজিট ছিল 79। স্যান্ডির নাম্বারের শেষ ডিজিট 79, তাই স্যান্ডি ভেবেছিল। পরে অবশ্য কল ব্যাক করে নাম্বার বন্ধ পেয়েছিল। তখন না বুঝলেও এতক্ষণে বুঝলো এটা কিসের কোড হতে পারে। সে মেসেজের কোডে আরেকবার চোখ বুলিয়ে পাথর ঘুরিয়ে রোমান সংখ্যা অনুযায়ী কোড বসাতে অ্যাজ করে ডায়েরি খুলে গেল। মজার ব্যাপার হচ্ছে লেখাগুলো উল্টো করে লেখা। ইয়াসির সম্ভবত বাঁহাতি ছিল, সে বোধহয় বাম হাতে লিখত। এর আগে পিস্তল বাম হাতে ধরতে দেখেছে সে। কিন্তু লেখা উল্টো কেন? উল্টো হলে পড়বে কিভাবে? সে ডায়েরিখানা নাড়াচাড়া করতে করতে হঠাৎ কিছু একটা ভেবে হেসে ফেলল। মাফিয়া কিংয়ের ঘটে বুদ্ধি ছিল তাহলে। লিওনার্দো দা ভিঞ্চিকে ফলো করে কি এভাবে ডায়েরি লিখেছিল, যাতে সাধারণ মানুষ পড়তে না পারে? দারুণ তো।
লিওনার্দো দা ভিঞ্চির ব্যাপারে না জানলে তো বুঝতেই পারতো না। তবে উনি ছিলেন বিজ্ঞানী, উনি নিজের নোটবুক ডায়েরি চুরি হওয়ার ভয়ে এভাবেই লিখতেন। আর এই লেখাপড়ার নিয়ম আছে, শুদ্ধ এবার উঠে ডায়েরির পৃষ্ঠা আয়নায় ধরতেই লেখা সোজা হয়ে পড়ার উপযুক্ত হলো। ইংলিশে লেখা পুরো ডায়েরি, তবে শুদ্ধ শুরুর দিকের পৃষ্ঠার একটা শব্দ পড়ল না। ইচ্ছেই হলো না, কারণ যারা ডায়েরি লিখে তাদের কাছে ডায়েরি জিনিস হচ্ছে আবেগের জিনিস। তারা ডায়েরির শুরুতে লিখে তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত বা প্রিয় কাউকে নিয়ে। আর সে নিশ্চিত এখানে শীতলকে নিয়ে অহরহ বাক্য সাজানো আছে, ভালোবাসা নিয়ে মাখামাখি করা গুটিসুটি স্বপ্ন সাজানো আছে। কিন্তু কিন্তু নিজের বউকে জড়িয়ে অন্য পুরুষের আবেগী গল্প রসিয়ে রসিয়ে পড়ার মতো ভালো মানুষ তো সে না। তাই শুরুর দিকের কোনো পৃষ্ঠা না পড়ে একদম শেষ পৃষ্ঠাখানা উল্টালো। কারণ ডায়েরির শেষে লেখা থাকে ডায়েরিদাতার জীবনের শেষ মুহূর্তের কথা। তার ভাবনায় সত্যি হলেও সে শেষ পৃষ্ঠা আয়নার সামনে ধরতে ইংলিশে একটি লেখা ভেসে উঠল। লেখার সময় কেঁদেছিল নাকি ইয়াসির, কালিগুলো এমন ছড়িয়ে গেছে কেন? লেখাটা ছিল, নাও আই অ্যাম টোটালি ব্রোক। এই লেখার নিচে শেষবার শীতলের সঙ্গে দেখা করার তারিখটা লেখা। শুদ্ধ সেটা দেখে বেশ কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে আওড়ালো, কংগ্রাচুলেশন ইয়াসির খান। এরপর রুম সংলগ্ন ল্যাবের একটি ড্রয়ারে আপাতত সেটা রেখে দিল। এটা এখানে রাখার সময় খুবই সীমিত। শীতল বাড়িতে পা রাখার আগে এটাকে নিবাস থেকে সরিয়ে ফেলবে। শত্রু সবসময় শত্রুই হয়, শত্রু হয়ে শত্রুর জিনিস বয়ে বেড়ানো শত্রুতার নিয়মে পড়ে না। ঘড়ির কাঁটা তখন 3-এর ঘরে স্থির। শুদ্ধ বিছানায় শরীর এলিয়ে দিল, কিন্তু চোখে এক ফোঁটা ঘুম নেই। এদিক ওদিক করে কিছুক্ষণ পর বিরক্ত হয়ে উঠে বসলো। রুমের ভেতর পায়চারি করে দাঁড়ালো বেলকনিতে, চোখ তুলে তাকালো আকাশের দিকে। শীতলের সঙ্গে দেখা করতে যেত তখন সময় যেন রীতিমতো দৌড়াতো, অথচ আজকে এক একটা সেকেন্ড যেন বছরের সমান। কখন ফজরের আজান দিবে, কখন ভোর হবে, আর কখন সে যাবে শীতলকে আনতে, এইসব ভেবে তার অস্থিরতার সীমানা ছাড়ালো। রুমে ফিরে ড্রয়ার খুলতেই নজরে পড়ল হানিমুন প্যাকেজের জন্য কাটা এয়ার টিকিটের দিকে। শীতলের ভীষণ ইচ্ছে নরওয়ে যাবে, নরওয়ের খোলা আকাশের নিচে তার হাত ধরে আঁটবে। সেও সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তার আগে সব লণ্ডভণ্ড হয়ে গেল। শীতলকে নিয়ে সে কখনো দূরে কোথাও যায়নি। শীতল জানে না তার বিশুদ্ধ পুরুষ বাড়িতে এক, বাইরে আর এক। সে জানে না বিশুদ্ধ পুরুষ ভ্রমণ পিপাসু। সে জানে না তাকে বুকের সঙ্গে বেঁধে স্কাই ড্রাইভিং করার ভীষণ শখ তার বিশুদ্ধ পুরুষের। এমন আরও অনেক ইচ্ছে শীতলকে নিয়ে মিটাবে ভেবে তার অনেক ইচ্ছে অপূর্ণই রয়ে গেছে। সে ফিরুক কিছুদিন পর তাকে নিয়ে এবার অজানা উদ্দেশ্যে বেরিয়ে পড়বে, নতুন করে ব্যাঙাচিকে তার আরেক রূপের সঙ্গে পরিচয় করাবে। এসব ভাবতে ভাবতে তার নজর পড়ল ছোট্ট একজোড়া নূপুরের দিকে। সেটা দেখে সে মলিন হেসে ডয়ার লক করে বিছানায় শরীর এলিয়ে দিল। উপর হয়ে শুয়ে ল্যাপটপ অন করলো। একটা ফাইলে ঢুকতে স্ক্রিনে ভেসে উঠল শীতলের পুরনো অনেক ছবি, তাদের বিয়ের মুহূর্তগুলো। এসব দেখে ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে উঠল। একে একে সব ছবিগুলো দেখতে দেখতে কখন চোখ জোড়া দুটো বুঝে এলো টেরও পেল না। ঘুমানোর আধা ঘন্টা হয়নি, হঠাৎ অদ্ভুত অনুভূতিটা হলো তার। খুব নরম তুলতুলে ছোট্ট একটি আঙুল তার ডান হাতের কনিষ্ঠ আঙুলখানা আঁকড়ে ধরল। স্পষ্টতা এতটাই জীবন্ত মনে হলো সেও আঁকড়ে ধরল। ঠিক তখন কেউ কান্নারত কণ্ঠে অভিমানী কণ্ঠে বলল, আমাকে আসতে কেন দিলে না বাবা? এইটুকু শুনেই চমকে উঠে বসলো শুদ্ধ। মুখটা ধরপড় করছে, গা ঘেমে একাকার, শূন্য ঘর, কেউ নেই। সে মাথার চুল খামচে ধরল। মানুষ যা নিয়ে অতিরিক্ত বেশি চিন্তা করে, ভাবে, সেটাই স্বপ্নে দেখে। কিন্তু অবুঝ মন তো মানে না। সে ভেতরে জমা হাহাকার চেপে রাখতে না পেরে রুম থেকে বেরিয়ে এলো, কোনো দিকে না তাকিয়ে উদ্ভ্রান্তের মতো এসে দাঁড়ালো বাগানের সেই ছোট্ট কবরটার পাশে। এখন মধ্যরাত, চারপাশ স্তব্ধ। এদিন অদৃশ্য ব্যথাখানা লুকিয়ে রাখলেও আজ আর পারল না। কানে এক নাগাড়ে ভাসতে থাকলে অভিমানী স্বরে বলা অভিযোগখানা, আমাকে আসতে কেন দিলে না বাবা? বুকের গহীনে রাখা ঠিক একই অপরাধ বোধে পড়তে লাগলো সে। পোড়ার অনুভূতি রূপ নিল কান্নায়। হাঁটু গেড়ে কবরের ভেজা মাটির ওপর বসে পড়ল শুদ্ধ। চোখের কোণ বেয়ে ঝরতে থাকলো নোনা জলের ধারা। সে কয়েক সপ্তাহের ভ্রূণ ছিল মাত্র, দুনিয়ার আলো বাতাস ছোঁয়নি। তবুও তার মনে এতখানি মায়া কিভাবে জড়িয়ে দিয়ে গেল? কেন হাজার চেষ্টা করেও তার কথা ভোলে না? কেন সেসব মনে পড়ে কষ্ট বাড়ে? আজ ঘুমের ঘরে তবে কি সে এসেছিল? ফোঁপানো স্বরে অভিযোগ জানিয়ে গেল, তার আদেশেই তো অ্যাবর্শন হয়েছিল।
এ কথা ভেবে বুকের ভেতরের আর্তনাদ দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইল। শুধু কবরের মাটি দুহাতে খামচে ধরল। এরপর ফুপিয়ে কেঁদে উঠল। যে সন্তানকে কোনোদিন কোলে নেওয়া হলো না, তার জন্য এত মায়া কেন, এত কষ্ট কেন? সে মাটি আঁকড়ে আওড়ালো। সেদিন যদি তোমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নিতে না হতো, তাহলে আমি নিজের জীবন দিয়ে হলেও তোমাকে আগলে রাখতাম। অনেকে বলেছিল তোমার মাকে বাঁচিয়ে ভালো করেছি, স্ত্রী থাকলে আবার বাবা হওয়া যাবে, কিন্তু তারা এটা বোঝেনি যে তোমার মায়ের নিঃশ্বাস সচল রাখতে গিয়ে আমি তোমার ছোট্ট বুকের স্পন্দন স্তব্ধ করে দিয়েছি। সবাই বুঝ দেয় তোমার জন্য কষ্ট না পেতে। তুমি তো ভ্রূণ ছিলে মাত্র, তোমার রূপ ছিল না, নাম ছিল না, তুমি ছেলে নাকি মেয়ে তাও জানি না। অথচ তোমার অস্তিত্বের কথা শোনার সঙ্গে সঙ্গে আমি পরিচয় দিয়ে দিয়েছিলাম যে তুমি আমার সন্তান, আমার রক্ত। কিন্তু ভাগ্যের পরিহাসে তোমাকে হারিয়ে ফেললাম। হারানোর আদেশটাও আমাকেই দিতে হয়েছিল। তোমার যখন হাতে পেয়েছিলাম, বুকে পাথর তুলে মাটির নিচে শুয়ে দিয়েছিলাম। তবে আমি তোমাকে ভুলিনি, ভুলতেও পারবো না। কেন জানো? কারণ তুমি আমাদের প্রথম সন্তান, যাকে আমরা বুকে জড়িয়ে নিতে পারিনি, যার ডাক শুনে কলিজা জোড়াতে পারিনি। আমি সরি বাবা, খুব সরি। আমি খারাপ বাবা, ভীষণ খারাপ, যে নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে সন্তানকে উৎসর্গ করেছে। এভাবে বেশ কিছুক্ষণ সেখানে বসে কাঁদল শুদ্ধ। আজকে শীতল ফিরে আসবে, তার সামনে এভাবে কাঁদতে পারবে না, বুঝতে দেওয়া যাবে না বুকে জমানো কষ্টটুকু। অতপর কিছুক্ষণ পর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে রুমে যেতেই সায়নও রুমে ফিরে এলো। তার চোখ দুটো লাল হয়ে আছে। শুদ্ধ যখন বের হচ্ছিল তখন রান্নাঘরে ছিল। ভাইকে যেতে দেখে সেও গিয়েছিল। অদূরে দাঁড়িয়ে দেখলো শক্ত আবরণে ঢাকা শুদ্ধর বুকে জমা হাহাকার। পিলার ধরে নিজে কিছুক্ষণ কাঁদলো। শুদ্ধ চলে আসবে তখন তার আগে রুমে ঢুকে গেল। কিছু কিছু জিনিস একা সামলাতে দিতে হয়। সায়ন রুমে ফিরে মাথা নিচু করে চুপ করে বসে রইল। চোখের পানি বাদ মানছে না। স্বর্ণের কাছে গিয়ে ওর পেটে চুমু খেয়ে শুতেই স্বর্ণ তার বুকে মাথা রাখলো। ফিসফিস করে বলল, আজ প্রথমবার দেখলে তাই কষ্ট পাচ্ছ। আমি প্রায় দেখি শুদ্ধ ভাই মাঝরাতে বাগানে গিয়ে বসে থাকে। সব আমার জন্য। আমি আমার ভাই বোনদের ঋণ কিভাবে শোধ করব জান? ওদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি যে ওদের চোখের পানি দেখতে পারি না, আমার যে বুক ভেঙে আসে, আমার মরে যেতে ইচ্ছে করে। এসবে তোমার হাত নেই, নিজেকে অপরাধী ভেবো না। দেখে আমার কাছে এসো, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাও। সায়ন কিছু বলতে গেলে স্বর্ণ তার কপালে চুমু এঁকে না বোধক মাথা নাড়ালো। তারপর মাথায় বুলালে সায়ন একটা সময় ঘুমিয়ে গেল। স্বর্ণ খোলা জানালার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মনে মনে বলল, তুমি কল্পনা করতে পারবে না তোমার শীতল, তোমার শুদ্ধ তোমাকে ঠিক কতটা ভালোবাসে। তোমার জন্য তারা কতদূর অবধি যেতে পারে। চৌধুরীর রক্ত না হয়ে তাদের কতটা জুড়ে আসো সেটা তোমার ধারণার বাইরে। আর যারা আমার ভালোবাসার মানুষের জন্য এত কিছু করতে পারে, সুযোগ পেলে তাদের জন্য আমার জান কোরবান করতেও দুবার ভাববো না। মনে মনে এসব ভাবতে ভাবতে তার চোখ দিয়েও দুফোঁটা পানি ঝরে গেল।